আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। সিনাপস মেডিকেল একাডেমি আয়োজিত আজকের ক্যারিয়ার গোল আফটার ইন্টার্নশিপ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল মনোয়ার আশফাক। আমাদের আজকের সেশনটা সেই ইন্টার্নদের উদ্দেশ্য করে যারা ইন্টার্নশিপ শেষ করার পর কোন সাবজেক্টে বা কিভাবে ক্যারিয়ার প্রোগ্রেশন করবেন সেই বিষয় নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই প্রোগ্রাম। আমাদের আজকের প্রোগ্রামে গেস্ট হিসেবে উপস্থিত আছেন পেডিয়াট্রিক্সের জনপ্রিয় মেন্টর ডাক্তার রাতুল হক, আমার ডান পাশে বসে আছেন, এবং বাম পাশে আছেন সিনাপস মেডিকেল একাডেমি গাইনির জনপ্রিয় মেন্টর ডাক্তার ফায়রুজ মাইশা। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের সেশনে সরাসরি চলে যাচ্ছি। আমাদের আজকের সেশনের গেস্ট ডাক্তার ফায়রুজ মাইশার কাছে আমার প্রথম প্রশ্ন, একজন ইন্টার্ন কিভাবে তার ক্যারিয়ার, কিভাবে তার পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা শুরু করবে? ধন্যবাদ আশফাক, আজকের এই সুন্দর একটি আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ করে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই যে প্রশ্নটা আসলে এসছে যে ইন্টার্নদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশনের প্রথম স্টেপটা কি হতে পারে বা কি হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে আসলে পোস্ট গ্র্যাজুয়েশনটা সবার জন্যই একটা স্বপ্ন। তো সেই স্বপ্ন যেন অধরা না থেকে আমরা যেন খুব দ্রুত অ্যাচিভ করতে পারি, সেটার জন্য প্রথম এবং প্রিলিমিনারি ডিসিশন হওয়া উচিত যে আমি আসলে কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, অর্থাৎ ইন ফিউচারে আমি আসলে নিজেকে কিসের ডাক্তার হিসেবে দেখতে চাই। এই ব্যাপারে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। একদম মন স্থির এমনভাবে করতে হবে যে আমি এই যে আজকে থেকে প্রস্তুতি শুরু করলাম, পাশ না করা পর্যন্ত আমার এই কঠোর অধ্যবসায় এই সাবজেক্টের জন্যই থাকবে। অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের প্রথম ডিসিশনটা হওয়া উচিত সাবজেক্ট চয়েস। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাইশা। এই পর্যায়ে আমি ডক্টর রাতুলের কাছে যেতে চাই। রাতুলের কাছে আমার প্রশ্ন যে একজন ইন্টার্ন কেন পেডিয়াট্রিক্সকে তার পোস্ট গ্রাজুয়েশনের মাধ্যম হিসেবে বেছে নেবে? ধন্যবাদ আশফাক ভাইয়া, ধন্যবাদ সিনাপস মেডিকেল একাডেমিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাদের আমন্ত্রিত করার জন্য। তো আশফাক ভাইয়ের কোশ্চেনের একটু ব্যাকওয়ার্ডে আমি যেতে চাচ্ছি যে ইন্টার্ন আসলে ক্যারিয়ার যেটা, সেটা তার একটা ইন্টার্নশিপ চলা অবস্থায় সে যেহেতু ওয়ার্ড ম্যানেজ করতেছে, তার আসলে শুধু ওয়ার্ড ম্যানেজ করে না, তার আসলে নিজের ক্যারিয়ার নিয়েও একটু চিন্তা করা উচিত, কারণ এই সময় নিজের ক্যারিয়ারটাকে বেস দেওয়া। তাহলে তার লাইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে হয় জব করবে, না হয় সে পোস্ট গ্রাজুয়েশন করবে। আগেকার দিনে আমাদের স্যাররা বলতো যে দুই নৌকায় পা দিয়ে না চলতে। এটা হচ্ছে কিছু মানুষ ট্যালেন্টেড থাকে, তারা দুইটাই একসাথে অ্যাচিভ করতে পারে, আর কিছু মানুষ এই যে কোনো একটা নৌকাতেই থাকতে চায়। তাহলে যদি আপনি জবে যান, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে দুইটা অপশন, যে আপনি গভর্নমেন্ট জব করতে পারেন অথবা আপনি প্রাইভেট সেক্টরে জব করতে পারেন। গভর্নমেন্ট জব করতে হলে আপনার বিসিএস দিতে হবে, তাহলে আপনার টার্গেট সেইভাবেই হবে যে আপনি বিসিএস ফার্স্ট টার্গেট। আর যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন করতে চান, সেক্ষেত্রে আপনি লং কোর্স অথবা শর্ট কোর্স সিলেক্ট করতে পারেন, যেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে পেডিয়াট্রিক্সকে কেন চুজ করবে। আসলে এই কোশ্চেনটা আপনি যদি এখন কোনো ইন্টার্নকেও জিজ্ঞেস করেন, সেও বলবে যে ভাইয়া যাই চুজ করি পেডিয়াট্রিক্সকে চুজ করবো না। কারণ কি? কারণ হচ্ছে যে পেডিয়াট্রিক্সটা হয় খুবই অল্প সময়ের জন্য, হয় গাইনির মাঝে 1 মাস অথবা মেডিসিনের মাঝে 1 মাস। যেমন আমি গাইনির মাঝে 1 মাস করছি, তো ওই 1 মাসের মধ্যে পেডিয়াট্রিক্সের ডোজ, পেডিয়াট্রিক্সের ইমার্জেন্সি বা পেডিয়াট্রিক্সের যে ক্যালকুলেশন, এটা বুঝতে বুঝতেই আসলে চলে যায়। এখন পেডিয়াট্রিক্সে একটা মানুষ ক্যারিয়ার করতে চায় বা ইন্টার্নশিপে ডিসিশন নেয় কয়েকটা কারণেই। হয় সেই পেশেন্টের ইনোসেন্স, সেই পেশেন্টের স্মাইল ছোটো ছোটো বাচ্চাদের দেখে, অথবা কারোর কোনো বড় স্যার বা তার টিচার যদি থাকে তার প্রতি ইন্সপায়ার্ড হয়। এছাড়া হচ্ছে পেডিয়াট্রিক্সে আমি ওই 1 মাস সময় আসলে ডিসিশন নেওয়া খুবই টাফ যে আমি এরকম একটা ইমার্জেন্সি সাবজেক্টে যাবো কিনা। তখন আমার কাছে মনে হয় যে অনেকে মনে করে যে এত ঝামেলা ছেড়ে, এত ম্যাথ ছেড়ে আমি মেডিকেল লাইফে আসছি, এই পেডিয়াট্রিক্সে আসলে আমার আবার ক্যালকুলেটর নিয়ে বসা লাগতেছে, আবার হিসাব করা লাগতেছে। এই পেডিয়াট্রিক্সে তো ঝামেলার জিনিস। তো পেডিয়াট্রিক্সকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার গোলটা কী। আপনি কি এই সুন্দর ফুটফুটে যে বাচ্চা আছে তাদেরকে ট্রিট করতে চান কিনা, আপনার যে ইমার্জেন্সি ম্যানেজ করার ক্যাপাবিলিটি আছে কিনা, সব কিছু সারভাইভ করে চিন্তা ভাবনা করে আপনার আসলে ডিসিশন নেওয়া উচিত যে আপনি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান কি চান না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ডক্টর রাতুলকে। এই পর্যায়ে একই প্রশ্ন আমি আসলে মাইশাকেও করতে চাই যে একজন ইন্টার্ন কেন পোস্ট গ্রাজুয়েশনের মাধ্যম হিসেবে গাইনিকে বেছে নেবে? ধন্যবাদ। আসলে গাইনিকে বেছে নেওয়ার চেয়ে গাইনি যেন বেছে না নেয়, সেজন্যই ইদানিং রবটা অনেক বেশি। অনেকেই হয়তো বা এরকম শুনে থাকবে যে আসলে গাইনি অনেক টক্সিক একটা জায়গা, এখানে অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গিয়েছে। যদি গভর্নমেন্ট সেক্টরে যায় সেক্ষেত্রে হয়তো বা সারা জীবন মেডিকেল অফিসারই থাকতে হবে, প্রমোশন হয়তো বা তেমন হবে না। এই ধরনের অনেক অনেক নেগেটিভ ভাইবের মাঝখানেও আমার আসলে যেটা মনে হয়,
মানে এটা এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা হসপিটাল, সেটা গভর্নমেন্ট হোক কিংবা হচ্ছে প্রাইভেট হোক, সেটার একটা ম্যান্ডেটরি অপশন। অর্থাৎ একজন গাইনি ডক্টর ছাড়া আসলে পেরিফেরি থেকে শুরু করে সেন্টার থেকে শুরু করে সব কিছু যদি আমি চিন্তা করি, কোথাও আসলে একজন গাইনোকোলজিস্ট ছাড়া একটা হসপিটাল রান করবে এটা আসলে চিন্তা করা যায় না। সো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়, মানে গাইনিতে আসলে পরবর্তীতে ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করতে হবে, এই ধরনের চিন্তা আসলে খুবই অমূলক। কারণ টু বি অনেস্ট, গাইনি ডাক্তার যেমন অনেক, গাইনি কাজ করার সেক্টরও কিন্তু অনেক। কম্পারেটিভলি সবগুলোর চেয়ে গাইনি কাজ করার সেক্টরটা বেশি। সো এরকম ভাবার আসলে কোনো প্রয়োজন নাই যে আমার স্যাচুরেটেড একটা জায়গা, আমি হচ্ছে গাইনিতে ক্যারিয়ার করতে চাচ্ছি না। এটা আমার মনে হয় না আসলে ভাবা উচিত। বরং ইনডোর আউটডোর সব জায়গাতেই গাইনি নিয়ে কাজ করার অনেক সুযোগ থাকে, এইটা একটা অপশন হতে পারে। পাশাপাশি হচ্ছে সত্যি বলতে নিজের ফ্যামিলি লাইফে গাইনিটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি যদি একজন ফিমেল ডক্টর হিসেবে চিন্তা করি, আমার নিজের জন্য প্রয়োজন, আমার মা খালা বোনদের জন্য প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একজন মেল ডক্টর চিন্তা করি, তার নিজের ওয়াইফের জন্য সেটা প্রয়োজন, তার নিজের বোনের জন্য প্রয়োজন, নিজের মায়ের জন্য প্রয়োজন। সো এটা আসলে একদম লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর লাস্ট বাট নট লিস্ট যেটা আসলে বলতে চাই, যে ওয়ার্ডে এক্সপিরিয়েন্স থেকে, যে একটা সুস্থ মায়ের কোলে যখন একটা সুস্থ বাচ্চা তুলে দেওয়া হয়, মানে ওই সময় যে মায়ের কান্না মিশ্রিত প্রশান্তির যে হাসি, এইটা আসলে যতটা স্যাটিসফ্যাকশন দেয়, আমার মনে হয় যে মানে গাইনি চুজ করার জন্য এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা খুব মানে প্রভাবিত করার মতো একটা সিচুয়েশন। অসংখ্য ধন্যবাদ, ডক্টর মাইশাকে খুবই চমৎকারভাবে বলেছেন। তো এবার আমি রাতুলের কাছে জিজ্ঞেস করতে চাই যে পেডিয়াট্রিক্সের যে ব্রাঞ্চগুলি আছে, সেই ব্রাঞ্চ সহ এবং জেনারেল পেডিয়াট্রিক্স, এই যে টোটাল পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টিতে আসলে ওয়ার্কলোড কেমন? ধন্যবাদ ভাইয়া, এখনকার সময়ের খুবই বার্নিং একটা কোশ্চেন। কথা হচ্ছে যে কেন বার্নিং কোশ্চেন, কারণ হচ্ছে যে রেসিডেন্সিতে আমরা আগে থেকেই দেখতাম যে আমাদের যে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা, সেটা আমাদের প্রথম থেকেই করা লাগতো। আমি যদি ব্রাঞ্চে যাই, সেটা আমার ব্রাঞ্চেই সাবজেক্ট চয়েস দেওয়া লাগতো, সেভাবেই পরীক্ষা দেওয়া লাগতো। এফসিপিএস এর আগের নিয়মটা ছিল এরকম যে আমি মাদার সাবজেক্টে পরীক্ষা 2 বছর ট্রেনিং করব, তারপর আমি চুজ করার ডিসিশন নিতে পারবো যে আমি এখন কোন ব্রাঞ্চে যাব। আমি যদি হেমাটো অঙ্কোলজিতে যাই সেখানে যাব, আমি যদি রেসপিরেটরিতে যাই সেখানে যাব, কার্ডিওলজিতে গেলে সেখানে। কিন্তু বর্তমানে এফসিপিএসও এরকম করে দিচ্ছে যে আপনি যখন ফার্স্ট পরীক্ষা দিবেন, তখন যে ব্রাঞ্চে পরীক্ষা দিবেন আপনার সেটাই কন্টিনিউ করতে হবে। আমি একটু আগেই বললাম যে আপনি ইন্টার্নশিপে 1 মাস মাত্র ইন্টার্নি করেন, তো তখন হচ্ছে আপনি রেসপিরেটরি পেশেন্ট বেশি নাকি হ্যামাটো অঙ্কোলজির পেশেন্ট বেশি না নিউরোলজির পেশেন্ট বেশি, এটা আপনার কাছে জাজ করা খুবই কঠিন। ঢাকার বাইরে যেসব পেরিফেরি মেডিকেল কলেজ আছে, সেসব জায়গাতে এসব ব্যাপার আরও কঠিন। ওইখানে মনে হয় যে জেনারেল পেডিয়াট্রিক্সই একমাত্র পেডিয়াট্রিক্স, এরকম ফিল হয়। তো সেই ক্ষেত্রে আপনার জেনারেল পেডিয়াট্রিক্স এর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু এখনকার মানুষ যারা আছে, রোগী যারা আছে, রোগীর বাবা মা যারা আছে, তারা আপডেটেড হচ্ছেন, তারা বুঝতে শিখছেন যে তার বাচ্চার রোগ কী। একটা বাচ্চার যে রক্তের ঘাটতি আছে, তার থ্যালাসেমিয়া আছে, এটা বাবা মা জানেন যে তার বাচ্চার থ্যালাসেমিয়া আছে। একটা বাচ্চার যদি সিপি হয়, সে জানেন তার হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা আছে। তখন সে বাচ্চা মা ডিসাইড করতে পারেন যে আমি একটা রক্তের ডাক্তার দেখাবো, আমি একটা ব্রেনের ডাক্তার দেখাবো। এগুলো এখন মানুষ বলতে শিখছে। এগুলো যেহেতু মানুষ বলতে শিখছে, তার মানে হচ্ছে ব্রাঞ্চের ওয়ার্কলোড বা বাচ্চার গ্রোথটা আস্তে আস্তে, জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে। এখন কথা হচ্ছে ওয়ার্কলোডের ব্যাপারটা। ওয়ার্কলোড হচ্ছে পেডিয়াট্রিক্স আছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, ঠিক আছে। যদিও মেডিসিন পেডিয়াট্রিক্সকে বিদেশে মেডিসিনের আন্ডারে ধরা হয়, কিন্তু মেডিসিনের আন্ডারে হইলেও এটা খুবই ইমার্জেন্সি। পেডিয়াট্রিক্সে আমি যদি ব্রাঞ্চগুলোর কথা বলি, নিউনেটোলজিতে আপনি যদি ক্যারিয়ার করেন, আপনার লাস্ট চয়েস কী হবে? আপনি লাস্ট গিয়ে এনআইসিউতে জব করবেন। তাহলে এনআইসিউতে ইন্টেন্সিভ কেয়ারে যখন জব করবেন, তখন কিন্তু আপনার 24 ঘন্টা 24/7 আওয়ার ওইখানে থাকতে হবে, বা অন কলেও অ্যাটলিস্ট থাকতে হবে। তাহলে দেখেন, এটা একটা হ্যাকটিক জব, যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে, যে কোনো বাচ্চার যে কোনো কনভালশন, অ্যাপনিয়া, এগুলো হতে পারে। কিন্তু আপনি যদি একটু নিচের দিকে আসেন, একটু পরের দিকে আসেন, যেমন হচ্ছে আপনি যদি হেমাটো অঙ্কোলজির কথা চিন্তা করেন, হেমাটো অঙ্কোলজির পেশেন্ট কারা থাকতে পারে? থ্যালাসেমিয়া থাকতে পারে, লিউকেমিয়া থাকতে পারে, লিম্ফোমা থাকতে পারে। এখন লিউকেমিয়ার যে পেশেন্ট, তার যে লিউকেমিক ক্রাইসিস হবে, এটা কিন্তু আপনি জানেন, এবং কখন হবেন সেটাও আপনি জানেন। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অলরেডি প্রিপেয়ার থাকতে পারবেন যে আপনার ইমার্জেন্সিটা কখন। নিউরোলজির পেশেন্ট যখন আপনি পাবেন, আপনার কাছে মনে হতে পারে নিউরোলজি মানেই তো খিঁচুনি হবে, শুধু খিঁচুনি নিয়ে আসবে। যখন খিঁচুনি নিয়ে আসবে, তখন আপনি জানেন যে আপনার ড্রাগ কী, আপনার কাছে কতটুকু অপশন আছে। যেগুলো নন রিফ্রেক্টরি
নিউরোলজিক্যাল কেস আছে সেগুলো কিন্তু আপনার আলটিমেটলি সার্জারি পর্যন্ত যাওয়া লাগে। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু জানেন আপনার ইমার্জেন্সি কী। আপনি যদি আবার শুধু জেনারেল পেডিয়াট্রিক্সে যান, সেখানে আবার যে নর্মাল যে কোনো বাচ্চা যে হচ্ছে ডায়রিয়া, সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসলো বা ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসলো, এগুলো কিন্তু ম্যাসিভ ইমার্জেন্সি, এগুলাতে আপনার অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তাহলে এই অনুযায়ী হচ্ছে ব্রাঞ্চে যখন আপনি যাবেন, তার যেরকম জনপ্রিয়তা আছে, তার সেরকম রিল্যাক্স লাইফও আছে, তার ইমার্জেন্সি লাইফও আছে। এখন আপনার চিন্তা করতে হবে আপনি যে ব্রাঞ্চে যাবেন সেই ব্রাঞ্চে কী রোগী আপনি দেখবেন, তার আদৌ কোনো ইমার্জেন্সি আছে কি না। যদি সেই ইমার্জেন্সি পান তাহলে সেই অনুযায়ী আপনার ট্রিট অবশ্যই করতে হবে। যেমন এফসিপিএসে বর্তমানে পেডিয়াট্রিক রিউমাটোলজি নাই এটা হচ্ছে এমডিতে আছে, যেটা বিএমইউতে হয়। এখন সেখানে কিন্তু আপনার এই ইমার্জেন্সি হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন আপনি যদি লুপাস নেফ্রাইটিস থাকে বা এসিলি থাকে, সেগুলার যদি ফ্লেয়ার আপ হয় তখন গিয়ে আপনাদের ইমার্জেন্সি একটা কন্ডিশন ক্রিয়েট হতে পারে, যেটা রেয়ারলি হয়। তাহলে এইসব আপনি পুরো সিনারিও চিন্তা করবেন এবং আপনার কিন্তু পার্ট 1-এর ফর্ম ফিল আপের আগে ডিসাইড করে নিতে হবে যে আপনি কোন ব্রাঞ্চে আছেন, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই টাফ। এখানেই হচ্ছে সিনাপস বা অন্যান্য যেসব কোচিং সেন্টার আছে, এখানের যে গাইডলাইন সেশনগুলো হয় এগুলো খুবই হেল্পফুল হয়। হ্যাঁ, একজন ইন্টার্নদের উচিত এই গাইডলাইন সেশনগুলো অ্যাটলিস্ট ফলো করা, বা অ্যাটলিস্ট কানের মধ্যে হেডফোন লাগিয়ে শুনে ছেড়ে দেওয়া যে আমি কী কী জিনিস কী কী ব্রাঞ্চে আছে। কারণ ভাইয়ারা যেহেতু এই লাইনটা পার করে আসছে, তারা এই ব্যাপারে এক্সপিরিয়েন্স তো বলতে পারবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল। তো এই একই প্রশ্নটা আমি আসলে মাইশার কাছে করতে চাই যে গাইনি আসলে ব্রাঞ্চ ওয়াইজ কী কী সাবজেক্ট আছে এবং এখানে ওয়ার্কলোড কেমন? আচ্ছা, ওয়ার্কলোডের ব্যাপারটা আসলে গাইনির ক্ষেত্রেও সাব স্পেশালিটির উপর ভিত্তি করে আপস অ্যান্ড ডাউনস আছে। আমরা প্রথমত যেই জনপ্রিয় সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, অর্থাৎ আমাদের মাদার সাবজেক্ট যেটা আমরা বলছি। এখানে ওয়ার্কলোড ডেফিনেটলি আসলে অনেক বেশি। 24/7 একটা ইমার্জেন্সি কন্ডিশনে থাকতে হয়, কারণ আমাদের কাছে আসলে সাধারণত রুটিন কেসের চেয়ে ইমার্জেন্সি কেসগুলাই বেশি আসে। অর্থাৎ লেবার পেন নিয়ে আসতে পারে, রাপচার রেক্টোপের প্রেগনেন্সি নিয়ে আসতে পারে, শক নিয়ে আসতে পারে। সো এই ধরনের ইমার্জেন্সিগুলো আসলে মাদার সাবজেক্টে বেশি। এখন মাদার সাবজেক্ট ছাড়াও আমাদের বেশ কয়েকটা সাব স্পেশালিটি আছে। যেমন আমি যদি বিসিপিএস এর আন্ডারে যে চিন্তা করি, এফসিপিএস এর মধ্যে কী কী আছে সেটা যদি বলি, তাহলে আমাদের হাতে অনকোলজি আছে, আমাদের হাতে রিপ্রোডাক্টিভ ইনফার্টিলিটি, যেটা রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, এই অপশনটা আছে। আমাদের কাছে নতুন করে বিসিপিএস কিন্তু আরেকটা জিনিস অ্যাড অন করেছে, সেটা হচ্ছে আমাদের মানে পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, এটা কিন্তু নতুন করে অ্যাড করেছে। আর পাশাপাশি আমাদের আগে থেকে ছিল ফিটোম্যাটার্নাল মেডিসিন। তাহলে মোটা দাগে যেটা দাঁড়াচ্ছে, আমাদের হাতে আসলে 5টা অপশন আছে যদি আমি এফসিপিএস পরীক্ষায় অ্যাপিয়ার করি। একটা মাদার, তারপর আমার হাতে আছে হচ্ছে অনকোলজি, আমার হাতে আছে ফিটোম্যাটার্নাল মেডিসিন, আমার হাতে আছে ইনফার্টিলিটি বা যেটাকে আমরা ওই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি নামে চিনবো। আর একটা হচ্ছে নিউলি অ্যাড্রেসড, যেটা আমার পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি। সো এই 5টা ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে আসলে ওয়ার্কলোড বেশি হচ্ছে আমার মাদার সাবজেক্টে, ওয়ার্কলোড বেশি হচ্ছে আমার ফিটোম্যাটার্নাল মেডিসিনে। এই দুইটা জায়গায় আসলে ইমার্জেন্সি কন্ডিশন বেশি এবং ওয়ার্কলোডটাও কম্পারেটিভলি বেশি। কেউ যদি মনে করে যে না, আমি আসলে গাইনিতেই ক্যারিয়ার করতে চাচ্ছি কিন্তু কম্পারেটিভলি একটু রিল্যাক্স লাইফ চাচ্ছি, তাহলে সে অনকোলজি চুজ করতে পারে, কিংবা সে ইনফার্টিলিটি চুজ করতে পারে, কিংবা সে নিউলি অ্যাড্রেস হওয়া এই পেলভিক রিকনস্ট্রাকটিভ যে সার্জারি, এইটা সে চুজ করতে পারে। তবে ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমাদের রেসিডেন্সিতে কিন্তু মাদার সাবজেক্ট পাশাপাশি হচ্ছে আমাদের ইনফার্টিলিটি, অনকোলজি এবং হচ্ছে ফিটোম্যাটার্নাল, এই অপশনগুলো থাকলেও নিউলি অ্যাড্রেসড যেই আমার পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, সেটা কিন্তু এখনো রেসিডেন্সিতে চালু হয়নি। আর নন রেসিডেন্সি যে কোর্সটা অর্থাৎ ডিপ্লোমা, সেটা কিন্তু মাদার সাবজেক্টে শুধুমাত্র, অর্থাৎ ডিজিও হিসেবে আমরা দিতে পারছি। তো এটা হচ্ছে সাব স্পেশালিটির ভ্যারিয়েন্স। আর ওয়ার্কলোডের ব্যাপারটা যেটা বললাম, ওই যদি আমি একটু কম ওয়ার্কলোড চাই, তাহলে আমার আসলে অনকোলজি কিংবা ইনফার্টিলিটি কিংবা হচ্ছে পেলভিক রিকনস্ট্রাকটিভ চিন্তা করা উচিত। আর ওয়ার্কলোড যাদের পছন্দ, কিছু মানুষই থাকে, একজনের পার্সোনালিটি এক রকম, কেউ কেউ অনেক বেশি কাজ করতে চায় বা কাজ তার ভালো লাগে নেশার মতো, তো তার আসলে মাদার সাবজেক্টে কিংবা ফিটোম্যাটার্নাল স্পেশালিটি চিন্তা করলে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাইশা। তো মাইশার কাছে আমি আবার একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা গাইনিকে এতদিন ফিমেল প্রিডমিনেন্ট সাবজেক্ট হিসেবে জেনে এসেছি। তো অনেক মেল আছে যারা গাইনিতে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আপনার উপদেশ কি হতে পারে? অর্থাৎ গাইনিতে মেইলদের কাজের স্কোপ কেমন, এটা ডিটেলস বলতেন। এটা আসলে খুবই বার্নিং একটা কোশ্চেন। মানে অনেকেই ভাবছে যে গাইনি সাবজেক্টটা আসলে একটা ফিমেল প্রিডমিনেন্ট সাবজেক্ট হয়ে গেছে। ব্যাপারটা আসলে এইভাবে ভাবার সুযোগ এই বর্তমান জমানায় খুবই কম, কারণ
আমরা আসলে যে টিপিক্যাল যে গাইনিটা চিন্তা করতাম যে আহ, একটু নর্মাল ডেলিভারি করাবো অথবা সিজার করবো আর না হলে জরায়ু কেটে ফেলে দিব, হিস্টেরেক্টমি করবো, গাইনি অ্যান্ড অবস্টেটিক ইজ নট অনলি দিস, মানে ব্যাপারটা শুধু এই তিনটা জিনিসই যে গাইনি, ব্যাপারটা কিন্তু তা না। ডাইমেনশন এখন অনেক বেশি ডাইমেনশন বেড়ে গেছে, আমরা ল্যাপারোস্কোপিক অপারেশন করছি, অনেক অনেক বেশি মাইক্রো সার্জারির অপশন চলে আসছে, মানে মেল ডক্টররা ইনভলভ হতে পারে, কাজ করতে পারে, এরকম সেক্টর কিন্তু গাইনিতে অনেক বেশি, এবং ওদেরকে কিন্তু আমাদের প্রয়োজনও। কারণ আমাদের কিন্তু যখন এই যে ওয়ার্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের যে 2-3 জন ভাইয়া দেখা যায় যে রেসিডেন্সি কোর্সে আছেন গাইনিতে কিংবা ডিজিওতে যেই ভাইয়া 2-3 জন ছিলেন, আমাদের ম্যাডামরা তাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, এবং দেখা যায় যে অন্য আর 10 জন ফিমেল ট্রেনিদের চেয়ে ওদেরকে আগে কাজ করার সুযোগটা করে দেয়। সো এটা কিন্তু আমাদের ভাইদের জন্য খুব লোভনীয় একটা সুযোগ। ওরা যদি এখানে ক্যারিয়ার করতে চায় তাহলে কাজ ডেফিনেটলি, মানে কাজ পাবে না এই, মানে এই ভয়টা তার কম থাকবে। মানে আমাদের গাইনিতে যেহেতু সার্জিক্যাল ব্যাপার স্যাপার, হাতের কাজ শেখার মানে তাড়নাটা বেশি, সেই জায়গায় ভাইদের কিন্তু সুযোগ অনেক বেশি, ওরা আসলে ডেফিনেটলি কাজ পাবে। এবং পাশাপাশি যেহেতু ডাইমেনশন অনেক বেশি, দে ক্যান থিঙ্ক আমাদের অনকোলজি আছে, আমাদের ল্যাপারোস্কোপি আছে, ইনফার্টিলিটিতে এখন স্যাররাই অনেক বেশি ভালো করছে। সো এই জিনিসগুলো আসলে ওদের মাথায় রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ মাইশা। আমরা আসলে ডক্টর মাইশার কথা থেকে বুঝলাম যে গাইনিতে মেলদের স্কোপ আসলে খুবই প্রমিজিং, দিনে দিনে বাড়ছে এবং খুবই ভালো একটা স্কোপ আছে। তো এই পর্যায়ে আমি রাতুলের কাছে জানতে চাইবো যে পেডিয়াট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের যে ব্রাঞ্চগুলি আছে এই সাবজেক্টগুলিতে মানে ফিমেলদের পার্টিসিপেশনটা কেমন এবং ফিমেলদের প্রসপেক্টসটা কেমন, একটু কাইন্ডলি যদি বলতে। ধন্যবাদ আশোক ভাইয়া। তার মানে আজ থেকে 5 বছর আগেও যদি কোশ্চেনটা খুবই প্রমিনেন্ট হইতো, এমনকি এখনকাও যদি কোনো সেশন না হয় তখনও কিছু কিছু আপুই কোশ্চেনটা করে থাকেন, কিন্তু বাস্তব চিত্র যদি আপনি দেখেন তাহলে দেখবেন পুরো ভিন্ন। আপনি বড় বড় ঢাকার যেসব টপ মেডিকেলগুলো আছে, বা আপনি যদি পেরিফেরিতেও যান, তখন দেখবেন ট্রেনির যে রেশিও সেখানে হচ্ছে ফিমেল প্রিডোমিনেন্স বেশি হয়ে গেছে পেডিয়াট্রিক্সে। এমনকি শুধু যে এখন বেশি হয়েছে এরকম না, এমনকি সিনিয়র ম্যাডাম যারা আছে তারা অলরেডি প্রফেসর হয়ে গেছেন বা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছেন। তার মানে ওনারা চুজ করছেন এবং ওনারা কিন্তু সাকসেসফুল হয়ে গেছেন। এখন সবাই যেটা ভয় পায় সেটা হচ্ছে ইমার্জেন্সির একটা ব্যাপার থাকে, কারণ যদিও এটা মেডিসিনের ব্রাঞ্চ হিসেবে ধরা হয়, কিন্তু এই পেডিয়াট্রিক্সে কিন্তু ইমার্জেন্সি অনেক বেশি আছে। একটু আগে আমরা আলোচনা করলাম নিউনেটোলজির ব্যাপারে, যে নিউনেটোলজিতে যদি আপনি ক্যারিয়ার করেন তাহলে আপনার সবসময় আপনার একটা টেনশন থাকবে যে আমি রোগীটা দেখে আসছি, 1 ঘন্টা আগে দেখে আসছি, 1 ঘন্টা পর তার সিচুয়েশন অন্যরকম হয়ে যেতে পারে। বা আপনি অন্য একটা কনভালশনের পেশেন্ট দেখে আসছেন, আপনি ধরেন একটা অ্যান্টি কনভালসেন্ট দিয়ে আসছেন, কিন্তু আপনার মাথায় টেনশন থাকবে যে সেই কনভালশনে কন্ট্রোল হলো কি না, বা আবার যদি হয় তাহলে তো আমাকে ফোন করবে। তাহলে মেন কথা হচ্ছে এখানে পুরো ব্যাপারটা হচ্ছে প্যাশনের ব্যাপার। আপনার যদি প্যাশনেট হন যে আপনি এই লাইনে ক্যারিয়ার করবেন, পেডিয়াট্রিক্সেই ক্যারিয়ার করবেন, তাহলে এইসব ইমার্জেন্সি কোনো কিছুই আপনাকে আটকে রাখতে পারবেন না, এমনকি জেন্ডারও আপনাকে আটকে রাখতে পারবেন না, মেল হন ফিমেল হন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এখন আর ব্যাপারটা এরকম নাই যে ছেলেরা আগায় যাচ্ছে মেয়েরা পিছিয়ে যাচ্ছে পেডিয়াট্রিক্সে, যেহেতু ইমার্জেন্সি সাবজেক্ট। এখন ফিমেলরাই বরং বেশি আছে পেডিয়াট্রিক্সে মেলদের তুলনায়, যেটা বর্তমান সিনারিও দেখা যাচ্ছে। তো যারা যেসব আপুরা বা ট্রেনিং করতে যাচ্ছেন বা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে যাচ্ছেন, দে আর মোস্ট ওয়েলকাম। কারণ তারা যখন আসবেন তারা দেখবেন যে বড় বড় ম্যাডামই আছে যারা তাদেরকে ট্রেনিং করতেছে। হ্যাঁ, ডিপার্টমেন্টাল হেড থেকে শুরু করে ইউনিট ইনচার্জ থেকে শুরু করে এমনকি ব্রাঞ্চেরও সহযোগী অধ্যাপক পর্যন্ত, প্রফেসর পর্যন্ত ম্যাডামরা আছেন। তো এইটা হচ্ছে খুবই একটা প্রমিজিং ব্যাপার, যে ইন্সপায়ারিং ব্যাপার, যে ম্যাডামরা এই লাইনেও খুবই অ্যাপ্রোচিং আছেন এবং ফিমেলদের জন্য এটা খুবই একটা ইন্সপায়ারিং কাজ করবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাতুলকে। তো এই পর্যায়ে আমি মাইশার কাছে জানতে চাইবো যে গাইনিতে পোস্ট গ্রাজুয়েশন করার কি কি স্কোপ বা অপশন আছে। আচ্ছা, গাইনিতে পোস্ট গ্রাজুয়েশন করতে চাইলে আমি যদি যেহেতু এখন আসলে বিদেশি ডিগ্রির অনেক ঝোঁক বেড়ে গেছে, আমি দেশি বিদেশি দুইটা ভাগ করেই বলি। আমাদের দেশে দুইটা ইনস্টিটিউটের আন্ডারে আসলে আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে পারি। একটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি BMU, আর একটা হচ্ছে আমাদের BCPS। যদি আমি BCPS এর আন্ডারে বলি তাহলে আমাদের FCPS এন্ট্রান্স যে এক্সামটা আছে, অর্থাৎ FCPS টোটাল এই কারিকুলামটা আমাদের এই পোস্ট গ্রাজুয়েশনটা আমরা হচ্ছে BCPS আন্ডারে করতে পারছি। আর BMU আন্ডারে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেসিডেন্সি, একটা নন রেসিডেন্সি অর্থাৎ ডিপ্লোমা। তো আমাদের গাইনির ক্ষেত্রে আমরা আসলে সার্জিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে, দ্যাট মিনস MS গাইনি আমরা যেটা বলছি, অথবা সাব স্পেশালিটি বললে MS ইনফার্টিলিটি, MS হচ্ছে অনকোলজি, এইভাবে করে দেওয়া যেতে পারে। আর একটা অপশন হচ্ছে ডিপ্লোমা। ডিপ্লোমাটা আসলে শুধুমাত্র মাদার সাবজেক্ট, আমি মনে হয় এর আগেও মেনশন করেছি, শুধুই সেক্ষেত্রে ডিজিও
একটা অপশন রয়েছে। এটা হচ্ছে আমাদের দেশি ডিগ্রির ক্ষেত্রে যদি বলি। আর বাইরের ডিগ্রি তো ডেফিনেটলি কান্ট্রি ওয়াইজ লাইসেন্সিং এক্সাম আলাদা আলাদা আছে। স্পেশালি যেটা এখন আমাদের গাইনির ক্ষেত্রে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে রয়্যাল কলেজ বেসড যেই ডিগ্রিটা, সেটা হচ্ছে এমআরসিওজি, 3টা পার্ট করে দিতে হয়। এগুলা আসলে আমরা যেহেতু ইন্টার্নদেরকে নিয়ে আলোচনা করছি, এই ডিগ্রিটা একটু সময় সাপেক্ষ, খুব বেশি সময় সাপেক্ষ বলতে শেষ করাটা সময় সাপেক্ষ। পার্ট 1 এত বেশি সময় সাপেক্ষ কিছু না, তবে এফসিপিএস পার্ট 1টাই আসলে তাদের জন্য সবচেয়ে বেশি ফিজিবল আমার যেটা মনে হয়। এই হচ্ছে ওদের পোস্ট গ্রাজুয়েশন অপশন গাইনির ক্ষেত্রে। ধন্যবাদ ডক্টর মাইশা। তো একই প্রশ্ন আমি আসলে রাতুলকেও করতে চাই যে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে কী কী অপশন আছে? থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে আলোচনার প্রথমেই বলছিলাম যে এন সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। তাহলে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে আপু যেভাবে বললেন, আমাদের ক্ষেত্রেও সেম, যে আমাদের শর্ট কোর্স থাকবে আর লং কোর্স থাকবে। আপনি যদি শর্ট কোর্স চুজ করতে চান, আপনি ডিপ্লোমা চুজ করবেন। আপনার 2 বছরের একটা কোর্স হবে। এই 2 বছরের পরে আপনি ডিপ্লোমা ফাইনাল পরীক্ষা দিয়ে আপনি কনসালটেন্ট লেভেলে পরিচালনা করতে পারবেন। তাহলে ডিপ্লোমার ক্ষেত্রে আপনার আমাদের যে চাইল্ড হেলথ ডিপ্লোমা সেটাকে বলে ডিসিএস। আর আমাদের লং কোর্সের ক্ষেত্রে আমাদের 2টা অপশন, একটা হচ্ছে এফসিপিএস আর একটা হচ্ছে এমডি। ঠিক আছে, 2টাই হচ্ছে 5 বছরের কোর্স। ফার্স্টে আমাদের এন্ট্রেন্স এক্সাম দিতে হবে, তারপরে 2 বছর পরে এফসিপিএস এর ক্ষেত্রে মিড টার্ম দিতে হবে, তারপরে 3 বছর পরে মোট 5 বছর হয়ে আপনি ফাইনাল পরীক্ষা দিবেন ইন কেস অফ এফসিপিএস। আর এমডির ক্ষেত্রে আপনি 2 বছর পর ফেজ এ পরীক্ষা দিবেন, তারপরে 3 বছর পর ফেজ বি পরীক্ষা দিয়ে ফাইনালে আপনি পাশ করে গেলেন। এখন এখানে হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে যে আপনি লং কোর্সে যাচ্ছেন নাকি শর্ট কোর্সে যাচ্ছেন। কারণ একটা মানুষের কন্ডিশন তার সেটা নির্ভর করবে যে আপনি কোন লাইনে যাবেন। আপনার হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি শর্ট টাইমে কনসালটেন্ট হয়ে যেতে যাচ্ছি, তাহলে আপনি ডিজিও বা ডিসিএস ডিপ্লোমা যেগুলো আছে সেগুলো চুজ করতে পারেন। আরেকবার আর অথবা আপনি চিন্তা করতেছেন যে না আমি একটাই ডিগ্রি করব, একটা বড় ডিগ্রি করব, তাহলে আপনি সেক্ষেত্রে এফসিপিএস এমডিতে চলে যেতে পারেন। তাহলে কোনো ডিগ্রিকে আসলে ছোট করে দেখার কিছু নাই, সুযোগ নাই। এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমার হাতে সময় কতটুকু আছে, আমি কতটুকু সময়ে আমার ক্যারিয়ারকে স্টাবলিশ করব। আর বিদেশের যে ডিগ্রি রয়্যাল কলেজের আন্ডারে, যেটা আপু বললেন এমআরসিওজি আপুর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হচ্ছে এমআরসিপিসিএইচ। ঠিক আছে, এখানে প্রথম ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট এটা অনলাইনে দেওয়া যায়, আর থার্ড পার্ট সেটা বিভিন্ন সেন্টার, ঢাকা বাংলাদেশের বাইরের বিভিন্ন সেন্টারে গিয়ে দিতে হয়। মেডিসিনে যেরকম এমআরসিপির সেন্টার বাংলাদেশেও আছে, কিন্তু এমআরসিপিসিএইচ এর সেন্টার বাংলাদেশে এখন এস্টাবলিশড হয়নি। নিকটবর্তী যদি দেশ চিন্তা করেন তাহলে ভারত এবং নেপাল, এগুলো হচ্ছে নিকটবর্তী। এছাড়াও সৌদি, দুবাই, তারপরে লন্ডন, এগুলো তো আছেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের অপশন। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাতুল। তো এই প্রশ্নের ধারাবাহিকতায় আমি আসলে আরেকটা প্রশ্ন করতে চাই যে অনেকগুলি ডিগ্রির কথা আপনি বললেন, এর মধ্যে মানে ফাস্টেস্ট এবং সবচেয়ে ফিজিবল ইন্টার্নদের জন্য কোন ডিগ্রিটা হবে? আচ্ছা, তাহলে ইন্টার্নদের জন্য সবচেয়ে ফিজিবল যেটা ডিগ্রি সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়া। এখানে কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে যে আপনি যখন ইন্টার্নি শেষ করবেন তখন তার 1 বছর পরে আপনি রেসিডেন্সি বা নন রেসিডেন্সি এক্সাম দিতে পারবেন। ধরেন আপনার ডিসেম্বরে ইন্টার্নশিপ শেষ হলো, এরপরে আপনি সামনের নভেম্বরকে টার্গেট করছেন যে আমি 1 বছর পড়বো, তারপর নভেম্বরে আমি রেসিডেন্সি দিব। কিন্তু সেখানে কিন্তু আপনার সুযোগ থাকছে না, কারণ আপনার 1 বছর ততদিনে কমপ্লিট হবে না। আপনার পরের রেসিডেন্সির কথা চিন্তা করতে হবে। কিন্তু যদি আপনার ডিসেম্বরের মধ্যে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন, বিএমডিসি রেজিস্ট্রেশন পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এফসিপিএসে জয়েন করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন। ডিপ্লোমার ক্ষেত্রেও সেম জিনিসে আপনার 1 বছর ওয়েট করতে হবে, এই হচ্ছে কথা। তো এফসিপিএস কেন বললাম, এখানে আরেকটা অপশন আপনার কাছে আছে, সেটা হচ্ছে এমআরসিপিসিএইচ। এমআরসিপিসিএইচ চাইলে আপনি যে কোনো সময় দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে এমআরসিপিসিএইচ এর যে ফার্স্ট এক্সাম, সে ফার্স্ট এক্সামের 2টা পার্ট থাকে, অ্যান্ড প্রত্যেকটা পার্টে ইউরোতে পরীক্ষা হয়। তো ইউরোর রেট যত বাড়তে থাকে এক্সামের প্যাটার্ন, টাকার পরিমাণ বাড়তে থাকে। তো বর্তমান লাস্ট যে হয়েছে সেখানে হচ্ছে 75,000 করে পার পার্ট লাগছে, অর্থাৎ পার পেপার 1 দিতে আপনার প্রায় 1.5 লাখ টাকার মতো লাগতেছে। তো এই এত একটা হিউজ অ্যামাউন্ট আসলে একটা ইন্টার্নের পক্ষে দেওয়া আসলে কষ্ট। তো বিদেশিরটা আমরা আপাতত রাখতেছি না। এফসিপিএস পার্ট 1-এর এন্ট্রেন্স এক্সামের ফি হচ্ছে 11,000 টাকা বর্তমান লাস্ট সেশন অনুযায়ী। তো এই জন্য একটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার চিন্তা করে, আর একটা হচ্ছে সময় ব্যাপার চিন্তা করে এফসিপিএস পার্ট 1-ই হচ্ছে ইন্টার্নদের জন্য কাছে রিচ করার মতো একটা ডিগ্রি। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাতুলকে। তো এ পর্যায়ে আমি ডক্টর মাইশার কাছে যেতে চাই। সেটা হচ্ছে আমরা তো ডিগ্রিগুলোর প্রোজ অ্যান্ড কনস সম্পর্কে মোটামুটি জানলাম। ইন্টার্নদের একটা কমন কোয়েশ্চেন থাকে, যে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে কোয়েশ্চেন সেটা হচ্ছে এই
পরীক্ষার জন্য এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য গাইনির জন্য কিভাবে প্রিপারেশন নেবে এবং কি বুক লিস্ট আসলে ফলো করতে হবে? আসলে যখন আমার ডিসিশন হয়ে যায় যে আমি পোস্ট গ্রাজুয়েশনটা ইনশাল্লাহ গাইনিতেই করতে চাই, আমি নিজেকে একজন গাইনোকোলজিস্ট হিসেবে দেখতে চাই, তখন আসলে প্রথম যে কাজটা করা উচিত যে বিসিপিএস এর ওয়েবসাইটে ঢুকে যাওয়া। কারণ আমি যেহেতু আমার রাতুল ভাই যেভাবে সুন্দর করে বললেন যে একদম ফিজিবল এবং ফার্স্ট যে পরীক্ষাটা অ্যাপিয়ার করা উচিত সেটা হচ্ছে এফসিপিএস, এবং যেটা করা যায় আসলে। তাহলে সেই ক্ষেত্রে এফসিপিএস যেহেতু বিসিপিএস এর আন্ডারে হচ্ছে, আমাদের উচিত হবে বিসিপিএস এর ওয়েবসাইটে ঢোকা এবং সেখানে গাইনিয়ান অবস্টেট্রিক্সের জন্য বিসিপিএস এর অ্যালোটেড একটা সিলেবাস দেওয়া থাকে, যেটা সাধারণত আমরা আমাদের সিনেপসে অ্যাডমিটেড স্টুডেন্টদেরকে দিয়ে দিই। সেই সিলেবাসটা কালেক্ট করতে হবে। সিলেবাসটা কালেক্ট করার পর একটা আউটলাইন নিজেকে বুঝতে হবে যে আসলে কোন কোন জিনিস আমার টোটাল পড়ার মধ্যে আনতে হবে, এবং সেটার জন্য আসলে একটা বুক লিস্ট প্রয়োজন। বুক লিস্ট চিন্তা করলে প্রথমেই মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা, সেটা হচ্ছে মেইন বই আমাদের গাইনিতে আমরা এই পোস্ট গ্রাজুয়েশনের মানে ইনিশিয়েশন লেভেলে যেটা ভাবি সেটা হচ্ছে ডিসি দত্ত বই। তো ডিসি দত্তের গাইনি এবং অপস দুইটারই একদম লেটেস্ট এডিশনটা আসলে পড়তে হবে। অপসের একদম লেটেস্ট এডিশন রিসেন্টলি বের হয়েছে, 11তম এডিশন, এই বইটার সাথে রাখতে হবে। এবং গাইনির ক্ষেত্রে 9ম এডিশন, ওটাই লাস্ট, তাহলে ওটা হাতে রাখতে হবে। এই দুইটা মেইন বইয়ের পাশাপাশি যেটা লাগবে আসলে এমবিবিএস এর যে আমাদের 5 বছরের একটা কারিকুলাম, আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অনেক কিছু পড়াশোনা করি, এই সবগুলো থেকে কিন্তু বেসিক প্রশ্নগুলো হয়। কিন্তু ওই প্রত্যেকটা অর্থাৎ 11টা সাবজেক্টের সবকিছু মিলে এখন মেইন বই খুলে নিয়ে পড়তে বসাটা আসলে এতটা রিয়েলিস্টিক না। তাহলে সেই ক্ষেত্রে আমরা সিনাপসের পক্ষ থেকে যেটা সাহায্য করছি সেটা হচ্ছে প্রত্যেকটা বেসিক সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা করে বেসিক শিট রেডি করেছি। তাহলে সেই সিনাপসের শিটগুলো যদি একটু আমার কাছে থাকে তাহলে সেটা আমার প্রিপারেশন নিতে অনেক হেল্প হবে। পাশাপাশি গাইনিতে যেহেতু ছবি ভিজুয়ালাইজ করার প্রয়োজন অনেক বেশি, অনেক ফিগার দেখতে হয়, সেই ক্ষেত্রে নেটারের অ্যাটলাস বইটা রাখার জন্য আমি জোর দিব। বইটা থাকলে ছবি দেখে দেখে পড়লে আসলে পড়া দ্রুত মনে থাকবে। আর এছাড়া আমাদের মেইন বই আরেকটা লাগবে, সেটা হচ্ছে এমব্রায়োলজির ক্ষেত্রে ল্যাংম্যান, এই বইটা একটু প্রয়োজন। এই মোটামুটি আমাদের মানে গাইনি অ্যান্ড অপসের জন্য মানে প্রিপারেশন নেওয়ার জন্য এতটুকু প্রয়োজন। তারপর যাচাই করার জন্য কোশ্চেন ব্যাংক, আমার এসবিএ মাস্টার বুক আছে সিনাপসের, এই কোশ্চেন ব্যাংকগুলো আমাদেরকে ফাইনাল প্রিপারেশন কতটুকু হয়েছে সেটা যাচাই করতে হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাইশাকে। এই পর্যায়ে আমি একই কোয়েশ্চেন আসলে রাতুলকে করতে চাই যে এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে তার বুক লিস্ট এবং কীভাবে প্রিপারেশন নেবে এই বিষয়ে যদি একটু ডিটেলস বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে একটু ঝামেলা আছে, কারণ পেডিয়াট্রিক্সকে আমরা যে আমাদের ফাইনাল পরীক্ষা দিয়ে আসছি সেখানে কিন্তু আমরা মেডিসিনের একটা কার্ড হিসেবে পরীক্ষা দিয়ে আসছি। তাহলে গাইনিতে যেরকম আমরা একটা বড় সুযোগ পেয়েছি পড়াশোনা করার, যারা গাইনিতে ক্যারিয়ার করতে চায় তারা অনেকেই হয়তো ডিসি দত্ত তখনই একটু পড়ে ফেলছেন, হ্যাঁ, এবং যারা হচ্ছে ফাঁকিবাজি করে গাইড পড়েছেন তাদের রেফারেন্সও ছিল ডিসি দত্ত। কিন্তু পেডিয়াট্রিক্স এরকম একটা জিনিস, পেডিয়াট্রিক্সের রেফারেন্স ও পেডিয়াট্রিক্সের যে মেন বই সেটার কথা উল্লেখ থাকে না। আমাদের পেডিয়াট্রিক্সের মেন বই হচ্ছে নেলসন টেক্সট বুক। তো পোস্ট গ্রাজুয়েশনের আগে আসলে নেলসন পড়ে একজন ক্যান্ডিডেটকে আসলে কমপ্লিট করে যাওয়া তার জন্য খুবই টাফ। তাই সবাইয়ের এখন যারা ইন্টার্ন আছেন তাদের হচ্ছে 2 ধরনের ইন্টার্ন থাকতে পারে। একটা হচ্ছে যে তাদের শেষ হয়ে যাবে এই সামনের কয়েক মাসের মধ্যে, আরেক দল আছেন হচ্ছে যারা হয়তো জয়েন করবেন। যারা শেষ হয়ে যাবে তাদেরকে বলবো যে যদি আপনারা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান, যেহেতু এটার সিলেবাস অনেক ফাস্ট, যেহেতু নির্দিষ্ট কোনো বই আমরা ফলো করতে পারতেছি না, সেহেতু সিলেবাস হয়ে যায় অনেক ফাস্ট, সেহেতু আমি বলবো যে তারা এখনই মেন্টর সিলেক্ট করে ফেলেন। সিনাপস তাদের জন্য একটা বেস্ট অপশন হইতে পারে। আর যারা একদম নতুন শুরু করতে যাচ্ছেন তারা যখন পেডিয়াট্রিক্সে ইন্টার্নিটা করবেন তখন তাদের যে আমাদের যে 5th ইয়ারে যে আমরা ক্লিনিক্যাল বইটা পড়ছি, যেটা হইতে পারে আবিদ হোসেন মোল্লা স্যারের বই স্টেপ অন টু পেডিয়াট্রিক্স, অথবা এসেনশিয়াল অফ পেডিয়াট্রিক্স এম আর খান স্যার বই, অথবা এখলাসুর রহমান স্যারের বই, অথবা এম আর মোল্লা স্যারের বই, যেগুলো আমাদের স্যারদের ক্লিনিক্যাল বইগুলো আছে, ওগুলার সাথে যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সেগুলা মিলে একটা আলোচনা করে ফেলা, বা আপনি ধরেন একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট দেখলেন, ওইটা বই থেকে পড়ে নিলেন। এভাবে আপনি ইন্টার্নি লাইফে পড়াশোনা করতে পারেন। আর বাকি যে বেসিকের কথা আপু যেভাবে বললেন, বেসিক কিন্তু আলটিমেটলি সেম, কিন্তু এফসিপিএসের কাহিনীটা এরকম যে এফসিপিএস খুবই ক্লিনিক্যাল বেসড হয়। বেসিক আপু যা পড়বেন আমিও তাই পড়বো, কিন্তু কোশ্চেন আসবে হচ্ছে আমার পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা অনুযায়ী। মাইক্রোবায়োলজি লেন্স আপু পড়বেন,
আমিও পড়বো, কিন্তু লেন্সের সেই অর্গানিজমটাই ইম্পর্টেন্ট যেটা পেডিয়াট্রিক গ্রুপের জন্য ইম্পর্টেন্ট। আপুর জন্য সেটাই ইম্পর্টেন্ট যেটা পেলভিক ফ্লোরে বা পেলভিক ইনফেকশন করে সেগুলো। তো এর জন্য একটু ট্রিকি, ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায়। এর জন্য আমি সবসময় জোর দিই যে যখন আপনি এফসিপিএস প্রিপারেশন নিচ্ছেন, যখন পেডিয়াট্রিক্সের মতো একটা ভাস্ট সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছেন, তখন আপনাকে খুব তাড়াতাড়ি একটা মেন্টর সিলেক্ট করা, অথবা সেই মেন্টর কিন্তু কোচিংই হইতে হবে এরকম না, আপনার সিনিয়র একজন ভাইয়া হইতে পারে আপনার মেডিকেল কলেজে যে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্সে করছে, তার থেকে আপনি শুনে নিতে পারেন যে ভাই আমি কিভাবে আগাবো। কিন্তু একটা মেন্টর ছাড়া বা একজনের গাইডেন্স ছাড়া বা একজনের এক্সপিরিয়েন্স ছাড়া আপনার জন্য পেডিয়াট্রিক্সে আসলে প্রিপারেশন নেওয়াটা টাফ হয়ে যাবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাতুল। তো এই প্রশ্নের ধারাবাহিকতায় আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই ক্ষেত্রে সিনাপস মেডিকেল একাডেমি তাদেরকে, আমাদের ইন্টার্নদের কিভাবে হেল্প করতে পারে তাদের এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সিনাপস এবার যে ইনিশিয়েটিভটা নিছে সেটা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েটিভ। সেটা হচ্ছে যে এবার ইন্টার্নিতে যারা আছেন তারা যদি সামনের জুনকে টার্গেট করে কোনো ব্যাচে ভর্তি হন, তাদের হচ্ছে এক্সেস সামনে ডিসেম্বরের এক্সাম পর্যন্ত থাকবে, অর্থাৎ তাকে আবার ভর্তি হওয়া লাগবে না। অনেক ইন্টার্নরা এখন ভর্তি হচ্ছেন না এই ভয় যে আমি তো অনেক কাজ করতেছি ওয়ার্ডের মধ্যে, হয়তো আমি গাইনিতে প্লেসে আছি অথবা আমি সার্জারিতে প্লেসড আছি, এখন যদি আমি একটা সাবস্টেশনে ভর্তি হয়ে যাই তাহলে তো আমি পড়তে পারবো না, আমার 6 মাস শেষ হয়ে যাবে, তখন আমার আর ভিডিওগুলোও পাবো না, টাকা নষ্ট হয়ে যাবে। সিনাপস কিন্তু এই সুযোগটা আপনাকে দিচ্ছে যে আপনি আপনার ইন্টার্নি শেষ করেন, তারপরে আপনার যতটুকু পড়ার পড়ে ফেলেন, তারপরে পরবর্তী সময় যেগুলো গ্যাপ থাকবে সেগুলো পরের 6 মাসে আপনি দেখে নিলেন। এটা হচ্ছে 1 নাম্বার, যেটা হচ্ছে খুবই ভালো একটা কাজ। আর 2 নাম্বার হচ্ছে আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারতেছেন, যেহেতু ইন্টার্নদের যে ভাতা সেটা কিন্তু খুবই মিনিমাম। এই ভাতা দিয়ে আসলে যে পোস্ট গ্রাজুয়েশনের যে কস্ট সেটা ভ্যারি করা খুব টাফ। একটু আগে আমি বলছি যে এফসিপিএস পার্ট 1-এর ফর্ম ফিল আপের ফি হচ্ছে 11,000 টাকা গত সেশন অনুযায়ী। তাইলে এই 11,000 টাকা ম্যানেজ করা, তারপরে কোচিংয়ে ভর্তি হওয়া, এটা একজন ইন্টার্নের 1 মাসের বেতন দিয়ে সে যদি এক চান্সে ভর্তি হইতে চায় তাহলে তার জন্য খুবই কষ্ট হয়ে যায় বা তার ফ্যামিলির জন্য খুবই কঠিন হয়ে যায়। তো সেজন্য এটা আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। আর ইন্টার্নদের জন্য আমাদের আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্ট সিনাপস আপনাকে হেল্প করবে। আর পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি নিয়ে যদি বলি তাহলে আমাদের হচ্ছে 2টা ব্যাচ রানিং আছে, একটা হচ্ছে পেডিয়াট্রিক লং ব্যাচ আর হচ্ছে পেডিয়াট্রিক ক্লিনিক্যাল ব্যাচ। লং ব্যাচ আর ক্লিনিক্যাল ব্যাচের মধ্যে পার্থক্য যে ক্লিনিক্যাল ব্যাচে আপনারা তারা এনরোল করবেন যারা হচ্ছে যাদের হচ্ছে বেসিকটা সম্পর্কে স্ট্রং ধারণা আছে, বা যারা হচ্ছে 5th ইয়ারের পরে ইন্টার্নশিপ সময় আপনারা বেসিকটা পড়ে ফেলছেন। যে আপনারা হয়তো অনেকে আছে না ভাই এরকম ডিসিশন নেয় যে আমি সার্জারিতে যাই, গাইনিতে যাই আর পিডিতে যাই, আমার বেসিক তো সেম, আমি বেসিকটা পড়ে ফেলি। তো যারা এরকম বেসিক পড়ে ফেলছেন তাদের জন্য ক্লিনিক্যাল ব্যাচটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা গাইনিতেও আছে আপনাদের, পেডিয়াট্রিক্সেও আছে। আর যারা চিন্তা করতেছেন যে না আমি একদম ফার্স্ট ইয়ারে যা পড়ছি সব ভুলে গেছি, সেকেন্ড ইয়ারে যা পড়ছি সব ভুলে গেছি, আমার আবার একটু রিক্যাপ করা উচিত, তাদের জন্য হচ্ছে লং ব্যাচ। কিন্তু আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যদি আপনি ইন্টার্ন হন আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনি লং ব্যাচে ভর্তি হন। আপনি একসাথে বেসিক, একসাথে ক্লিনিক্যাল এবং এক্সাম 3টাই একসাথে দিতে পারবেন, তো এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাতুলকে, খুবই চমৎকারভাবে আসলে আমাদের সিনাপসের ব্যাচগুলি সম্পর্কে এবং অফারগুলি সম্পর্কে বললেন। তো এই পর্যায়ে আমি এরই ধারাবাহিকতায় ডক্টর মাইশার কাছে যেতে চাই যে সিনাপসের গাইনি টিম আমাদের ইন্টার্নদের জন্য আসলে কি নিয়ে আসছে। ধন্যবাদ। আসলে রাতুল ভাই যেভাবে বললেন যে ইন্টার্নদের জন্য কিন্তু এটা খুবই লোভনীয় একটা প্রস্তাব, যে আমি এখন ফেব্রুয়ারি মাস চলছে, এখন আমি অ্যাডমিশন নিয়ে ফেললাম, কিন্তু আমি জুন সেশনের পাশাপাশি ডিসেম্বর সেশন পর্যন্ত আমার ভিডিওগুলো ধরে রাখতে পারলাম। এই একই অ্যাডমিশন ফি দিয়ে আমি হচ্ছে 2টা এন্ট্রান্স এক্সাম অ্যাপিয়ার করতে পারলাম। এটা কিন্তু আসলে খুবই নজিরবিহীন একটা ঘটনা। তো আমার মনে হয় এই সুযোগটা আসলে প্রত্যেকটা ইন্টার্নেরই কাজে লাগানো উচিত। এবং যদি এমনও হয় যে আমি আসলে ডিউটির ব্যস্ততার কারণে এই জুন সেশনের মধ্যে ক্লাসগুলো পড়ে শেষ করতে পারলাম না বা প্রিপারেশন কমপ্লিট হলো না, তবুও আমার আসলে ওদের প্রতি সাজেশন থাকবে যে তুমি কষ্ট করে হলেও পরীক্ষায় অ্যাপিয়ার করো, অর্থাৎ পার্ট 1 পরীক্ষাটা দাও। কেন দাও? কারণ পরীক্ষার হল মানে ফেস করাটাও কিন্তু একটা পরীক্ষার অংশ, যে একসঙ্গে 4 ঘন্টা বসে থেকে পরীক্ষা দিব, এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে অ্যান্সার করব, মাথা ঠান্ডা থাকলো কিনা, আমি অ্যান্সার করতে পারলাম কিনা, বুঝতে পারতেছি কিনা কোশ্চেনের প্যাটার্ন কি হচ্ছে, এই জিনিসটাও কিন্তু জানা ইম্পর্টেন্ট। এবং এট দ্য সেম টাইম যদি আল্লাহ রহমতে পার্ট 1 হয়ে যায় তাহলে তো বোনাস, আর যদি নাও হয় তোমার জন্য তো নেক্সট সেশন পর্যন্ত আমাদের ভিডিও সবগুলাই থাকছে। সো দিস ইজ আ ভেরি ইমপ্রেসিভ
অফার আই থিঙ্ক। আর আলাদা করে গাইনির জন্য যদি বলি, আমাদের তো একই সঙ্গে লং ব্যাচ, আমাদের হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচ এবং এক্সাম ব্যাচ, তিনটেই আমরা আসলে রাখতে চাচ্ছি। কারণ আমাদের এরকম অনেক আপুরাই থাকেন যারা আসলে একদম থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে ডিসিশন টেকেন হয়ে যায় যে আমি গাইনিতেই ক্যারিয়ার করবো। সেক্ষেত্রে দেখা যায় ওরা ফিফথ ইয়ারেই মানে এত সুন্দর দত্ত বই পড়ে ফেলে যে ওদের মনে হয় যে অনেক কিছুই ওদের পড়া হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওনারা যদি মনে করে যে না আমি আসলে একটু নিজেকে যাচাই করতে চাই, তাহলে তাদের জন্য শুধুমাত্র এক্সাম ব্যাচও অ্যাভেলেবল থাকবে। তবে আমার সাজেশন হবে সেটাই যে অনেক কিছু পড়া থাকলেও যেহেতু একটা লম্বা সময়ের জন্য অফার পাচ্ছে, লং ব্যাচটা প্রেফারেবল। তাহলে বেসিক থেকে শুরু করে ক্লিনিক্যাল থেকে শুরু করে সবকিছুই আরেকবার রিক্যাপিচুলেট হচ্ছে, আরেকবার পরীক্ষা দেওয়া হচ্ছে, ঝালাই হয়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে একটা জিনিস আমরা যত বেশিবার শুনবো এটাই আমাদের তত বেশি মনে থাকবে পরীক্ষার হলে, সেটাই প্রডিউস করা খুব বেশি ইজি হবে। সো সেক্ষেত্রে আশা করি সিনাপসের লং ব্যাচটা ওরা প্রেফার করলে ওরা বেশি উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুইজন মেন্টর ডক্টর রাতুল এবং ডক্টর মাইশা খুবই চমৎকারভাবে আমাদের ইন্টার্নদের পরবর্তী ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে এফসিপিএস পার্ট 1-এর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন, বুক লিস্ট থেকে শুরু করে সিনাপস মেডিকেল একাডেমির একেবারে লেটেস্ট খুবই অ্যাট্রাকটিভ অফার সম্পর্কে ডিটেলস বললেন। আশা করি আজকের সেশনে যারা ছিলেন তারা খুবই উপকৃত হয়েছেন। সিনাপস মেডিকেল একাডেমি ভবিষ্যতেও আপনাদের নিয়ে এই সেশনগুলো আয়োজন করবে। তো আজকে আমাদের মেন্টর দুইজনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের সেশনে যারা ছিলেন সেই ইন্টার্ন বৃন্দদেরকেও আবার শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।